জ্ঞান বিকাশ টিউটোরিয়ালে আপনাদেরকে আরো একবার স্বাগত। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আমরা সবাই জানি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স মূলত ট্রান্সফরমেশনের একটি বিষয়। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের টিউটোরিয়ালকে আমি মূলত তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, তার স্ট্রাকচারটি কি এবং কোন সেন্টেন্সে কোন কোন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। দ্বিতীয় পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি বিশেষ টেকনিক অবলম্বন করলে আমরা অতি সহজে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, আবার কমপ্লেক্স থেকে সিম্পল এভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি। সর্বশেষ তৃতীয় পর্বে আমরা আপনাদেরকে এই তিন প্রকার সেন্টেন্সে ব্যবহৃত বিভিন্ন কনজাংশন গুলো দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব কোন কনজাংশন কোন সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয় এবং কিভাবে তারা বদলে যায় ট্রান্সফর্ম করার সময়। চলুন আমরা আমাদের প্রথম পর্বটি শুরু করি। স্ট্রাকচার বা গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে সেই বাক্যটিকে সিম্পল সেন্টেন্স বলে। মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্স আসলে গঠনের দিক থেকেই সরল, কারণ তাতে সাধারণত একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব ইউজ করা হয়। মনে রাখতে হবে যদি আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটি বুঝতে না পারি তাহলে আসলে আমাদের পক্ষে এই সেন্টেন্সগুলো ট্রান্সফর্ম করা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা যদি এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার সম্বন্ধে ভালো ধারণা রাখি তবে অবশ্যই আমরা অতি সহজে এই সেন্টেন্সগুলো একটি থেকে আরেকটি ট্রান্সফর্ম বা রূপান্তর করতে পারবো। সিম্পল সেন্টেন্সে ক্ষেত্র বিশেষে একাধিক সাবজেক্ট থাকতে পারে, তবে সাধারণত একটি সাবজেক্ট থাকে। বিশেষভাবে মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সে কখনো একের অধিক ফাইনাইট ভার্ব ব্যবহৃত হতে পারে না। আরেকটি বিষয়ের দিকে আপনাদেরকে নজর দিতে হবে, সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি ফ্রেজ এবং একটি ক্লজ থাকে। মনে রাখতে হবে ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি আর ক্লজ হচ্ছে একটি বাক্যের মতোই যাতে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব উপস্থিত থাকে। সুতরাং আমরা ফ্রেজ এবং ক্লজের পার্থক্যটা যদি বুঝি তাহলে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সকে আরো সহজে শনাক্ত করতে পারবো। উপরন্তু সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্ব সম্পর্কে আমাদের ভালো এবং ক্লিয়ার ধারণা থাকতে হবে, তাহলে সিম্পল সেন্টেন্স শনাক্ত করা কোনো অসম্ভব কাজ নয়। রহিম অ্যান্ড রহমান ওয়ার্ক ইন দ্য সেম অফিস। এই বাক্যটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই রহিম এবং রহমান হচ্ছে বাক্যের সাবজেক্ট আর এই বাক্যে একটি ফাইনাইট ভার্ব রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে ওয়ার্ক। যেহেতু বাক্যটিতে একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে তাই বাক্যটি অবশ্যই একটি সিম্পল সেন্টেন্স, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ রাখা যাবে না। I saw the girl crying for food. এই উদাহরণটির দিকে লক্ষ্য করলে দেখা যাবে এই উদাহরণটিতে একটি সাবজেক্ট রয়েছে I আর একটি ফাইনাইট ভার্ব রয়েছে সেটি হচ্ছে saw। যেহেতু বাক্যটিতে একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট রয়েছে তাই বাক্যটি একটি সিম্পল সেন্টেন্স। আপনারা হয়তোবা অনেকেই লক্ষ্য করছেন বাক্যটিতে আরো একটি ভার্ব রয়েছে ক্রাইং, কিন্তু মনে রাখতে হবে ক্রাইং এই বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে কিন্তু ফাইনাইট ভার্ব হিসেবে নয়। সুতরাং এই বাক্যে একটি ফাইনাইট ভার্ব রয়েছে সেটি হচ্ছে স আর একটি সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে আই। সুতরাং বাক্যটি একটি সিম্পল সেন্টেন্স। আমরা এই সহজ স্ট্রাকচারটি যদি বুঝতে পারি তাহলে আসলে সেন্টেন্সগুলো শনাক্ত করা আমাদের জন্য কোনো কঠিন কাজ নয়, আর সেন্টেন্সগুলো শনাক্ত করতে পারলে তা সমাধান করা বা তা ট্রান্সফর্ম করাও আমাদের পক্ষে কোনো কঠিন কাজ হবে না। গোয়িং টু দ্য মার্কেট, I will buy a dress for you. এই উদাহরণটির দিকে লক্ষ্য করুন। এই উদাহরণটিতেও একটি সাবজেক্ট রয়েছে, সেটি কি?
আই, এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে বাই। লক্ষ্য করুন এ বাক্যে আরো একটি ভার্বের উপস্থিতি রয়েছে গোয়িং, কিন্তু এটি কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নয়। অনেকে প্রশ্ন করতে পারেন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা সহজে কিভাবে পার্থক্য তৈরি করব। এর একটি সহজ টেকনিক আছে, টেকনিকটি আমি এখন বলছি। টেকনিকটি হচ্ছে ফাইনাইট ভার্ব সর্বদা টেন্স বা ভয়েসকে নির্দেশ করে, অর্থাৎ ফাইনাইট ভার্ব দেখলেই আপনি বুঝবেন এটি কোন টেন্সকে নির্দেশ করছে বা এটি কোন টেন্সের বাক্য। কিন্তু নন ফাইনাইট ভার্ব কোনো টেন্স বা ভয়েসকে নির্দেশ করে না। যেমন লক্ষ্য করুন এই বাক্যে উইল বাই, এই ভার্বটি দেখলে আমরা বুঝতে পারছি না এটি ফিউচার ইনডিফিনিট টেন্সের একটি বাক্য, কিন্তু গোয়িং শুধু আইএনজি যুক্ত ভার্ব কি কোনো টেন্সে থাকে? থাকে না। অনেকের কাছে প্রশ্ন হতে পারে কেন? কন্টিনিউয়াস টেন্স গুলোতে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে তো আইএনজি ভার্ব থাকে, কিন্তু থাকে তো সত্য, কিন্তু সেখানে তো আরো কয়েকটা জিনিস থাকে। সেখানে আমরা কি দেখি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পূর্বে অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পূর্বে ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পূর্বে উইল বি বা শ্যাল বি। ঠিক একই ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজি ভার্বের পূর্বে অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজি ভার্বের পূর্বে ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আইএনজি ভার্বের পূর্বে শ্যাল বি, উইল বি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজি ভার্বের পূর্বে হ্যাজ বিন বা হ্যাভ বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজি ভার্বের পূর্বে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজি ভার্বের পূর্বে শ্যাল হ্যাভ বিন কিংবা উইল হ্যাভ বিন। লক্ষ্য করুন শুধু আইএনজি ভার্ব কিন্তু কোনো টেন্সের স্ট্রাকচারেই নেই। সুতরাং অতি সহজেই আমরা এখানে গোয়িং কে নন ফাইনাইট ভার্ব হিসেবে শনাক্ত করতে পারি, আর উইল বাই কে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে শনাক্ত করতে পারি। যেহেতু 3 নম্বর বাক্যটিতে অর্থাৎ 3 নম্বর উদাহরণটিতে একটি ফাইনাইট ভার্ব আর একটি সাবজেক্ট রয়েছে, তাহলে আমরা সহজেই বলতে পারি বাক্যটি একটি সিম্পল সেন্টেন্স। আমরা আরো একটি বিষয় এখানে বলতে পারি যে এখানে একটি ফ্রেজ অংশ রয়েছে এবং একটি ক্লজ অংশ রয়েছে। গোয়িং টু দ্য মার্কেট একটি ফ্রেজ অংশ, এখানে কতগুলো শব্দের সমন্বয় ঘটেছে। অন্যদিকে আই উইল বাই এ ড্রেস ফর ইউ এটি একটি ক্লজ, কারণ এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। সুতরাং যে বাক্যে একটি ফ্রেজ অংশ এবং একটি ক্লজ অংশ থাকে সেই বাক্যটি অবশ্যই একটি সিম্পল সেন্টেন্স। ইন স্পাইট অফ স্টাডিং হার্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড গ্রামার, এই বাক্যটি লক্ষ্য করুন। ইন স্পাইট অফ স্টাডিং হার্ড এটি একটি ফ্রেজ অংশ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড গ্রামার এটি একটি ক্লজ অংশ। এই বাক্যে একটি সাবজেক্ট রয়েছে আই, এই বাক্যে একটি ফাইনাইট ভার্ব রয়েছে আন্ডারস্ট্যান্ড। সুতরাং বাক্যটি একটি সিম্পল সেন্টেন্স। এই বাক্যে আরো একটি ভার্বের উপস্থিতি রয়েছে, সেটি হচ্ছে স্টাডিং, কিন্তু ভার্বটি একটি নন ফাইনাইট ভার্ব। সুতরাং আমরা সহজেই বলতে পারি যেহেতু এই বাক্যে একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট রয়েছে তাই এটি একটি সিম্পল সেন্টেন্স। অন্য বিবেচনায় বলতে পারি যেহেতু বাক্যে একটি ক্লজ এবং একটি ফ্রেজ রয়েছে তাই এটি একটি সিম্পল সেন্টেন্স। We go to school to get education. লক্ষ্য করুন এই বাক্যে একটি সাবজেক্ট রয়েছে we, বাক্যে একটি ফাইনাইট ভার্ব রয়েছে go, এবং এই ফাইনাইট ভার্বটি কোন টেন্সকে নির্দেশ করছে? নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা এটা বের করে ফেলেছেন। এই ফাইনাইট ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করছে। যেহেতু এই বাক্যে একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট রয়েছে তাই বাক্যটি একটি কি? বাক্যটি একটি সিম্পল সেন্টেন্স। এই বাক্যে একটি ফ্রেজ অংশ রয়েছে টু গেট এডুকেশন, এবং এই ফ্রেজ অংশে একটি ভার্ব রয়েছে এবং ভার্বটি কিন্তু একটি নন ফাইনাইট ভার্ব টু গেট। সুতরাং অতি সহজে আমরা বলতে পারি এটি একটি সিম্পল সেন্টেন্স। আমি আগেই বলেছি সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি ফ্রেজ অংশ থাকে এবং একটি ক্লজ অংশ থাকে। ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যেখানে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকে না, আর ক্লজ হচ্ছে একটি বাক্যের মতোই যাতে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। এই বিষয়টি আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে আমাদের পক্ষে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করাটা একটু সহজ হবে। I gave him some money for buying a school bag. I gave him some money এটি একটি ক্লজ, for buying a school bag এটি একটি ফ্রেজ, এবং এই বিষয়গুলোকে বোল্ড এবং ইটালিক আকারে মার্ক করে বুঝিয়ে দেওয়া রয়েছে। আশা করি আপনারা স্ক্রিনে বিষয়টি দেখে বুঝতে পারছেন। Without being devoted এটি একটি ফ্রেজ অংশ, you cannot be closer to the Almighty God এটি একটি ক্লজ অংশ। কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য,
যে বাক্যে একের অধিক অর্থাৎ কমপক্ষে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকে সেই বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলে। Since I did well in the exam, I would get GPA 5. লক্ষ্য করুন, I did well in the exam এটি একটি ক্লজ, I will get GPA 5 এটি একটি ক্লজ, এবং লক্ষ্য করুন উভয় ক্লজেই একটি করে সাবজেক্ট রয়েছে, I এবং I, এবং উভয় ক্লজে দুটি ফাইনাইট ভার্ব রয়েছে, did এবং get, আর এই দুটি ক্লজকে যুক্ত করেছে একটি কনজাংশন সিন্স। যেহেতু বাক্যটিতে আমরা দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি, তাই বাক্যটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। He did not come to school yesterday because he was very sick. এই উদাহরণে দুটি সাবজেক্ট রয়েছে, প্রথম ক্লজে হি এবং দ্বিতীয় ক্লজেও হি সাবজেক্ট হিসেবে রয়েছে। উভয় ক্লজে দুটি ফাইনাইট ভার্ব রয়েছে, কাম এবং ওয়াজ। যেহেতু বাক্যটিতে আমরা দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব খুঁজে পাচ্ছি, তাই বাক্যটি অবশ্যই একটি কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই দুটি ক্লজকে যুক্ত করেছে বিকজ নামক একটি সাবঅর্ডিনেট কনজাংশন। সুতরাং আমরা বলতেই পারি এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। প্রতিটি কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, এটি আমরা কিছুক্ষণ আগে দেওয়া উদাহরণগুলো থেকে বুঝতে পেরেছি, এবং দুটি ক্লজকে যুক্ত করার জন্য প্রতিটি বাক্যে একটি করে কনজাংশন বা কানেক্টর বা লিঙ্কার থাকে। নিচে আমরা এখন কিছু কনজাংশন বা কানেক্টর বা লিঙ্কার উদাহরণ দিব যেগুলো কেবলমাত্র কমপ্লেক্স সেন্টেন্সেই ব্যবহৃত হয়। চলুন আমরা উদাহরণগুলো দেখে নিই। আপনারা এখানে বেশ কিছু কনজাংশন দেখতে পাচ্ছেন বা কানেক্টর বা লিঙ্কার দেখতে পাচ্ছেন, সিন্স, অ্যাজ, ওয়েন, ওয়াইল, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইফ ইত্যাদি কনজাংশন গুলো মূলত কমপ্লেক্স সেন্টেন্সেই ব্যবহৃত হয়। আমরা বিশেষভাবে মনে রাখবো এই কনজাংশন গুলোকে মূলত সাবঅর্ডিনেট কনজাংশন বলে। এই কনজাংশন গুলো কখনো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্স অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে না। এই বিষয়টা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। উপরে যে কনজাংশন গুলো আমরা দেখালাম আপনাদেরকে, আমি আবারও বলছি সেগুলো কেবলমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। এবং এখানে আরো একটি কথা বলে রাখি, কমপ্লেক্স সেন্টেন্সে যে দুটি ক্লজ থাকে তার মধ্যে একটি ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ নির্ভরশীল ক্লজ, আর আরো একটি ক্লজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন ক্লজ। কনজাংশন যুক্ত যে ক্লজটি থাকে সেটি হচ্ছে মূলত ডিপেন্ডেন্ট ক্লজ, আর কনজাংশন ছাড়া যে ক্লজটি থাকে সেটি হচ্ছে মূলত ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ। বিষয়টি সহজ করে বললাম যেন আমরা সহজে আসলে শনাক্ত করতে পারি। কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের ন্যায় কম্পাউন্ড সেন্টেন্সেও একের অধিক অর্থাৎ কমপক্ষে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকে, এবং এই সেন্টেন্সেও দুটি ক্লজ থাকে, তবে দুটি ক্লজই কিন্তু সবসময় কি স্বাধীন ক্লজ। তাহলে আমরা বুঝতে পারলাম কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, দুটি ক্লজই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং কমপ্লেক্স সেন্টেন্সের ন্যায় এখানেও দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকে। তবে এক্ষেত্রে অনেকের প্রশ্ন হতে পারে, যেহেতু কমপ্লেক্সেও দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব থাকে আর কম্পাউন্ডেও দুটি ক্লজ এবং দুটি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে আমরা এই দুটি সেন্টেন্সকে অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে আলাদা করব কি করে? তার একটি সহজ উত্তর হচ্ছে, আপনাকে এই দুটি সেন্টেন্সকে সহজে আলাদা করার জন্য কনজাংশন গুলো মনে রাখতে হবে। কারণ কমপ্লেক্সে যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো ব্যবহৃত হয় সেগুলো কখনো কম্পাউন্ডে ব্যবহৃত হয় না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কম্পাউন্ডে কোন কোন কনজাংশন গুলো ব্যবহৃত হয়, and, or, but, otherwise, so, therefore ইত্যাদি কনজাংশন গুলো মূলত কম্পাউন্ডে ব্যবহৃত হয়। কারণ আমরা জানি যে কম্পাউন্ডে দুটি ক্লজই হচ্ছে কি, দুটি ক্লজই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, তাই এখানে সাবঅর্ডিনেট ক্লজ গুলো কখনো ব্যবহৃত হতে পারে না। সুতরাং কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে সহজে আলাদা করার জন্য অন্যান্য অনেক উপায় রয়েছে, কিন্তু সহজে আলাদা করার জন্য আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কনজাংশন গুলো। যদি আমরা কনজাংশন গুলো মনে রাখতে পারি তাহলে আমরা কনজাংশন গুলো দেখেই বলে দিতে পারবো যে এটি কি কমপ্লেক্স সেন্টেন্স না এটি কম্পাউন্ড সেন্টেন্স।
এখন কনজাংশন গুলো দেখে আমাদের কেন আলাদা করতে হবে? কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড উভয় সেন্টেন্সেই দুটি করে ক্লজ থাকে, উভয় সেন্টেন্সেই দুটি করে সাবজেক্ট থাকে, উভয় সেন্টেন্সেই দুটি করে ফাইনাইট ভার্ব থাকে। সুতরাং এখন আমাদের আলাদা করার উপায় একটাই, সেটা হচ্ছে কনজাংশন গুলো দেখে। এটা আমাদের সহজ উপায়। অন্যান্য কিছু জটিল উপায় থাকতে পারে, তবে সহজ উপায় হচ্ছে কনজাংশন গুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি অতি সহজেই এই দুটি সেন্টেন্সকে ডিফার করতে পারবেন। হি প্লেড ওয়েল বাট হি কুড নট উইন। লক্ষ্য করুন এ বাক্যে দুটি ক্লজ রয়েছে, হি প্লেড ওয়েল, হি কুড নট উইন, এবং একটি কানেক্টর বাট, এটি দুটি ক্লজকে যুক্ত করেছে। এই বাক্যটিতে দুটি সাবজেক্ট রয়েছে, হি এবং হি। এই বাক্যে দুটি ফাইনাইট ভার্ব রয়েছে, প্লে এবং উইন। সুতরাং আমরা বলতেই পারি এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। We should be serious or we cannot do well in the exam. বাক্যটি লক্ষ্য করুন, এই বাক্যটিতে দুটি সাবজেক্ট রয়েছে, we এবং we। বাক্যটিতে দুটি ক্লজ রয়েছে, we should be serious, we cannot do well in the exam। এবং বাক্যটিতে দেখুন দুটি ফাইনাইট ভার্ব রয়েছে, প্লে এবং ডু। বাক্যটি একটি কানেক্টর বা কনজাংশন বা লিঙ্কার দ্বারা যুক্ত হয়েছে, সেটি হচ্ছে কি অর, যেটি কখনো কমপ্লেক্সে ব্যবহৃত হয় না। আর আরো একটি বিষয় আমরা এখানে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে এখানে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। কোনো একটি টিউটোরিয়ালে আমরা ক্লজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, তখন হয়তো আপনারা অতি সহজেই বিভিন্ন ক্লজকে আলাদা করতে পারবেন। আজকের এই টিউটোরিয়ালটি শোনার জন্য জ্ঞান বিকাশ টিউটোরিয়ালের সমস্ত দর্শক এবং সমস্ত শ্রোতাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার এই টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন, যদি সেটি সমালোচনা হয় তবে তা আমার জন্য একটি উৎসাহ হবে, তাহলে আমি আমার টিউটোরিয়ালগুলোকে আরো ভালো করার চেষ্টা করব এবং আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন। এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।